আমাদের পার্শ্ববর্তী পুরুষোত্তমপুর মন্দিরে দেওঘর থেকে আগত এক দাদা, তিনি তার জীবন কাহিনী সম্বন্ধে কিছু কথা বলেছিলেন এবং সেগুলিই আমি আজকে তুলে ধরার চেষ্টা করব। তিনি বলছেন, আমি ঠাকুরের বক্তব্য রাখতে জানি না, কিন্তু আমি আমার জীবনের ঘটে যাওয়া কিছু কথা আমি সবার সামনে তুলে ধরতে চাই। এবং আমি আমি যে আপনাদের সঙ্গে আজ সুস্থ স্বাভাবিকভাবে কথা বলছি, এটি হচ্ছে ঠাকুরের দয়া। আমি কিন্তু ক্যান্সারের 3rd স্টেজের পেশেন্ট, তাই এখন ঠাকুরের দোয়ায় সুস্থ স্বাভাবিকভাবে আছি। সেই দাদাটির ক্যান্সার ধরা পড়ে 2012 সালে এবং 2016 সালে সেই দাদাটির ক্যান্সারের ট্রিটমেন্ট শুরু হয়। সেই দাদার বাবা ছিল না, মা এবং তিনি, তার আর কোনো ভাই বোন কেউই ছিল না। এই ক্যান্সারের দরুন চিকিৎসা করাতে গিয়ে তাদের স্থাবর অস্থাবর যা জমি জায়গা যা ছিল সব বিক্রি করে তার চিকিৎসা করিয়েছেন সেই মাটি। এবং চিকিৎসার দরুন সেই দাদাটি ভালোই ছিল, কিন্তু হঠাৎ একদিন সেই দাদাটির পক্স হয় এবং সেই পক্স গোটা গায়ে গুড়ি গুড়ি বিচা থেকে বেরিয়ে বড় বড় টোল হয়ে পুরো ঘায়ে পরিণত হয়ে গেল। ওই পক্সের কারণে চোখ অন্ধ হয়ে গেছে, কিছু দেখতে পাচ্ছিলেন না এবং ঘন ঘন সেন্সলেস হয়ে যাচ্ছিলেন। এবং যখন ডাক্তারের কাছে গেল, সব ডাক্তারই সেই দাদাকে দেখতে পর্যন্ত বারণ করে দিলেন। এবং সেই মাটি হাতে পায়ে ধরে একজন ডাক্তারকে দেখালেন। সেই ডাক্তারটি আবার বললেন যে ওনাকে এখান থেকে নিয়ে যান। একটা অন্ধ গুপ্ত কুঠির ঘরে তাকে বন্দি করে রাখলেন, যে ওই ঘরের ভেতরেই কিন্তু সে থাকবে, তাকে বাইরের অন্যান্য রোগীদের সঙ্গে কিন্তু রাখলেন না। ঘরটি ছোট হলেও পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেড, নিত্য খাবার, জল টল সবই ব্যবস্থা ছিল। এই বন্ধ গুপ্ত ঘরের মধ্যে রাখতেন, কাউকে কিন্তু দেখা করার সুযোগ কিন্তু ছিল না। ওইখানে থাকতে থাকতে চিকিৎসা করাতে করাতে উনি পরে পরে নিজের দৃষ্টি আবার ফিরে পেলেন। এরকম বেশ কয়েকদিন কেটে যাওয়ার পর আবার ধরা পড়েছেন যে তার ক্যান্সারের লাস্ট স্টেজ। ওই ক্যান্সারের ট্রিটমেন্ট যে করিয়েছিলেন, কিন্তু ওটি কিন্তু ভালো হয়নি। সেই দাদাটি কেমো নিতে নিতে এমন পজিশনে গেছেন যে ডাক্তাররা ওনাকে বারণ করছেন যে এনাকে আর কেমো দেওয়া যাবে না, আর কেমো নেওয়ার মতো এনার অবস্থা নেই। ছেলেটির বাবা নেই, একা মা, সয় সম্পত্তি যা স্থাবর অস্থাবর যা ছিল কিছুই নেই, সব বিক্রি হয়ে গেছে এই ছেলের চিকিৎসার জন্য। একটা ফুটি কড়িও নেই, কি দিয়ে ছেলের চিকিৎসা করাবে। এবং ধার ফের করে তবুও তার মা চেষ্টা চালিয়েই যাচ্ছেন যে তার ছেলেকে যাতে বেঁচে ফেরাতে পারেন। তার শুধুমাত্র সেই দাদাটির লড়াই ছিল না, লড়াই ছিল তার মায়েরও। এই ক্যান্সারের যে একটা একটা টেস্টে এত পরিমাণে খরচ হতো যা তাদের সাধ্যের বাইরে ছিল। এবং দাদাটি বলছেন যে আমার যে মেরুদণ্ডের রস টেস্ট করিয়েছিল এবং বলছিল যে সেই রসটি তোমার খারাপ হয়ে গেছে এবং মেরুদণ্ডের রস আবার পুনরায় ভরতে হবে। তখন সেই দাদাটি তার মাকে বলছেন, মা, আমি আচার্য দেবের কাছে নিবেদন করব। আমার বিশ্বাস যে আমি যদি একবার আচার্য দেবের সঙ্গে সাক্ষাৎ করে নিই, আমি যদি একবার আচার্য দেবের কাছে আমার এই রোগের কথাটা আমি বলি, তাহলে আমার বিশ্বাস আমাকে এই অপারেশনটা আর করতে হবে না, আমাকে মেরুদণ্ডের রসটা ভরতে হবে না, আমার আমার ভালো হয়ে যাবে। এই যে মনের মধ্যে বিশ্বাস আচার্য দেবের প্রতি, ঠাকুরের প্রতি, আমি যদি আমার রোগের কথাটা আচার্য দেবের কান পর্যন্ত তুলে দিতে পারি, আমি যদি সাক্ষাৎ করে নিতে পারি, আমি যদি একবার দর্শন প্রণাম করে নিয়ে আমি যদি একবার নিবেদন করতে পারি, তাহলে আমার বিশ্বাস যে আমাকে এই অপারেশনটা আর করতে হবে না। তাহলে মনের মধ্যে কতটা বিশ্বাস থাকলে এই কথাটি বলে। সেই মুহূর্তে, যেই মুহূর্তে তার ক্যান্সারের লাস্ট স্টেজ, সেই দাদাটি যেখানে চিকিৎসা করিয়েছিলেন সেইখান থেকে কিছুটা দূরত্বে ভুবনেশ্বরের মন্দির রয়েছে এবং সেই ভুবনেশ্বরে আচার্য দেবের আসার কথা ছিল। সেই দাদাটি এবং মা ভোর রাতে বেরিয়ে আচার্য দেবের কাছে চলে গেছেন দর্শন প্রণাম করতে। এবং দাদা বেরিয়ে যাবেন, দাদা গতকাল রাতে ছিলেন, সকালে একদম প্রার্থনা করে দাদা বেরিয়ে যাবেন। জাস্ট বেরিয়ে যাবেন, সেই মুহূর্তে সেই দাদা এবং মা উপস্থিত হলেন এবং তার রোগের কথা, তার অসুস্থতার কথা সবটাই আচার্য দেবকে শোনালেন। আচার্য দেব তখন বলছেন,
তুমি এতদিন আমাকে জানাওনি। এরপর থেকে তোমার জীবনে কি হচ্ছে না হচ্ছে প্রতিদিন নিত্য খবর যেন আমি পাই। এবং তার পার্শ্ববর্তী একজনের সঙ্গে যোগাযোগ করিয়ে দিলেন যে প্রতিদিনের খবরটা যেন আমি পাই, যে তোমার জীবনে কি হচ্ছে না হচ্ছে। এই বলে আচার্যদেব বেরিয়ে গেলেন। আচার্যদেবের কাছে নিবেদন করে আসার পর সেই দাদাটি তার মাকে বলছেন, মা, আমি আবার একবার টেস্ট করাতে চাই। ওই টেস্ট করাতে এতটাই যন্ত্রণাদায়ক, এতটাই কষ্টদায়ক, সেই দাদা মুখে বলতে বলতে কেঁদে ফেলছেন যে এতটাই কষ্ট। মেরুদণ্ডের ভেতর থেকে তার রস বের করে নিয়ে আসবে সিরিঞ্জের মাধ্যমে। আমি তাও ওই টেস্টটা করাবো। কালকে অপারেশনের ডেট দিয়েছেন। আগের দিন সন্ধ্যায় মা ছেলে দুজন ডাক্তারের সঙ্গে দেখা করতে গেছেন। ডাক্তার বাবু, আমি ওই টেস্টটি আবার করাতে চাই, আপনি আর একটি বার আমার ওই টেস্টটি করান। এবং ডাক্তার বাবু রাজিও হলেন। বলছে আচ্ছা ঠিক আছে, আমি কাল সকালে আপনি তাহলে খালি পেটে আসুন, আমি মেরুদণ্ডের রস নিয়ে আর একবার টেস্ট করিয়ে তারপরে আপনাকে অপারেশন করাবো। এবং সেই দাদা এবং মাটি চলে গেলেন কথা মতো ডাক্তারের। এবং পরদিন সকালে উঠে খালি পেটে এসছেন ওই মেরুদণ্ডের রস নিয়ে। যখন ডাক্তার টেস্ট করে দিয়ে তারপর সেই দাদা এবং মাটি গেছেন, যখন দেখেন একটা টেবিলের মধ্যে 5-6 জন ডাক্তার বসে আছেন এবং দু হাতে দুটো রিপোর্ট নিয়ে বসে আছেন। এক হাতে নতুন রিপোর্ট আর এক হাতে পুরানো রিপোর্ট। দুটি রিপোর্ট কোনো মতেই মেলাতে পারছেন না, বারবার এই রিপোর্ট একবার ওই রিপোর্ট একবার দেখছেন। তখন সেই দাদাটি আর মাটি গিয়ে উপস্থিত হলেন। তখন তখন সেই ডাক্তারটি ওদের দিকে তাকিয়ে বললেন, এ কি করে সম্ভব হলো? কিছুক্ষণ আগের রিপোর্ট এবং তার পরের দিনের রিপোর্ট কি করে এতটা চেঞ্জ হতে পারে? অপারেশনের ডেট ফিক্স করা হয়ে গেছে, কিন্তু পরদিন সকালে এমন কি হলো? আবার রিপোর্ট করাতে বললেন এবং রিপোর্টে কিছু নেই। কি করে সম্ভব হলো এটা? এটা কি অলৌকিক কিছু? এটা কি অদ্ভুত কিছু ঘটনা? এর পেছনে কার হাত রয়েছে? কি ব্যাপার? এবং সেই ডাক্তার আগ্রহের সঙ্গে জানতে চাইলেন। সেই দাদাটি এবং মা হুহু শব্দে কেঁদে ফেললেন এবং সেই ডাক্তারকে বললেন যে এতে আমাদের কোনো হাত নেই, এতে আমাদের কোনো হাত নেই, এতে হাত রয়েছেন একমাত্র পরম পিতার, এতে হাত রয়েছে একমাত্র পরম পিতার। যেই আমি আমার অসুবিধার, আমার আমার অসুস্থতার খবর নিয়ে গেছি, আমি আমার বিশ্বাস, আমার এই দৃঢ় বিশ্বাস ছিল আমি একবার সাক্ষাৎ করলেই আমার সব রোগ মুক্ত হয়ে যাবে, আমি সুস্থ হয়ে যাব, আমার অপারেশন করা লাগবে না, আমার কিচ্ছু হবে না, আমি সুস্থ হয়ে যাব। এই বিশ্বাসের সঙ্গে কিন্তু সেই দাদাটি এবং মা গিয়েছিলেন এবং সেটিই হলো, তিনি যা বিশ্বাস করে ভেবেছিলেন সেটি প্রতিফলিত হয়ে গেল তার জীবনে। এবং সেই দাদাটি বলছেন, আমাদের এমন অবস্থা, একবেলা আলু সেদ্ধ ভাত খাওয়ারও অবস্থা নেই, এমন পরিস্থিতি, অভাব অনটনের মধ্য দিয়ে যাচ্ছে। এবং এখন আচার্য দেবের আশীর্বাদে এখন আমরা খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারছি, দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি এবং আমার স্বাস্থ্যও এখন ভালো আছে। এবং এই স্বাস্থ্য নিয়েই আমি ঠাকুরের কাজ করছি এবং যাজনে ঠাকুর বাড়ি থেকে যখনই যেখানে বলে আমি সেখানেই যাই এবং আমার নিত্য দিনের যা সুবিধা অসুবিধা সব আমি এখনো আজও পর্যন্ত আচার্য দেবকে জানাই। এরকম বহু বহু ঘটনা রয়েছে যা আমাদের নিত্য প্রতিদিনের প্রতিমূর্ত হয়ে উঠেছেন। এবং সেই দাদাটি যদি আমাদের পার্শ্ববর্তী মন্দিরে পুরুষোত্তমপুরে না আসতেন, তার জীবন কাহিনী যদি না শোনাতেন, তাহলে কিন্তু আমরা জানতে পারতাম না। এরকম বহু জনের সঙ্গে হয়তো অলৌকিক কিছু ঘটেই চলেছে, আমরা শুধু টেরই পাচ্ছি না। শুধু এই ভেবেই অস্থির যে ঠাকুরকে ধরলাম, আমার জীবনে কিছু হলো না, এটাই আমরা ভাবি। কিন্তু না, ঠাকুরকে যে ধরে আমরা সুস্থ জীবন যাপন করতে পারছি, আমরা আনন্দের সঙ্গে আছি, এটাই হচ্ছে বড় পাওয়া, আর কিছু লাগে না। এবং সবাই আসুন পরম পিতার কাছে ওই দাদাটির মঙ্গল কামনা করি এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম পিতার কাছে উচ্ছলময় জীবনযাপন কামনা করি সবার। সবাইকে আনন্দিত জয় গুরু।